নমস্কার বন্ধুরা, ভ্রামণিকের গল্পের আসরে আজকের গল্প দ্য ল অফ লাইফ, অর্থাৎ জীবন প্রবাহ। এই গল্পটির রচনাকার জ্যাক লন্ডন। শুরু করছি। দ্য ল অফ লাইফ, জীবন প্রবাহ। বুড়ো কোষকুষ এক মনে কান পেতে কি যেন শুনছিল। চোখের দৃষ্টি বহুদিন আগেই ঝাপসা হয়ে গেলেও ওর কান দুটি এখনো খুবই সজাগ ছিল। খুব হালকা শব্দ বুড়ো শুনতে পেত ঠিক, আর সেই শব্দের উৎস কি তা বোঝার ক্ষমতাও ওর অতি বৃদ্ধ দুর্বল মগজ থেকে হারিয়ে যায়নি। ও চট করে বুঝে নিল যে ওর নাতনি সিম কাঠটুহা কুকুরগুলোকে ধমকে ভয় দেখিয়ে স্লেজ গাড়িতে জুটছে। ঠাকুরদা যে অসহায়ভাবে বরফের মধ্যে একলাটি বসে আছে, তার জন্য মেয়েটার কোনো মাথা ব্যথা নেই। তাঁবু গুটিয়ে ফেলে এক্ষুনি যাত্রা শুরু করতে হবে। সুদীর্ঘ পথ সামনে অপেক্ষা করে আছে। দিনও দ্রুত শেষ হয়ে আসছে। চারিদিকে চলন্ত কর্মব্যস্ত জীবনের স্রোত বয়ে যাচ্ছে। সিটকামটুহাও জীবনের সেই কর্মযজ্ঞ নিয়েই ব্যস্ত আছে। মরণের দরজায় বসে থাকা বুড়োর দিকে মনোযোগ দেওয়ার মতো সময় তার নেই। আসন্ন মৃত্যুর কথা ভেবে বুড়ো হঠাৎ যেন এক মুহূর্তের জন্য আতঙ্কে শিউরে উঠল। তাড়াতাড়ি কাঁপা কাঁপা শীর্ণ হাতে নিজের চারপাশ হাতড়ে কি যেন দেখল। না, পাশে রাখা শুকনো জ্বালানি কাঠের বোঝাটা ঠিকই আছে। বুড়ো হাত দুটোকে গরম জামার ভিতর ঢুকিয়ে ফেলে আবার কান পেতে চারপাশের চলমান জীবনের ভেসে আসা শব্দ তরঙ্গের মধ্যে ডুবে গেল। এই যে এবার তাদের গোষ্ঠী প্রধানের দলপতির চামড়ার তাঁবুটা গুটিয়ে ফেলে ভাঁজ করা হচ্ছে। ঠান্ডায় জমে যাওয়া চামড়ায় চড়বড় করে একটা আওয়াজ উঠছে। এই দলপতি আর কেউ নয়, তার নিজের ছেলে। হাট্টাখাট্টা জোয়ান আর দারুণ পাকা শিকারী সে। ঢিমে তালে কাজ করার জন্য সে দলের মেয়েগুলোকে খুব ধমকাচ্ছে। বুড়ো এক মনে শেষবারের মতো তার ছেলের গলার আওয়াজ শুনতে লাগলো। গেহাও, টুস্কেন, সামান। এদের তাঁবুগুলো এবার একটার পর একটা খুলে ফেলা হলো। বুড়ো গুনে দেখল আর কোনো তাঁবুই খুলতে বাকি নেই। কোথায় যেন একটা বাচ্চা ছেলে কোঁকিয়ে কেঁদে উঠল। বুড়োর মনে পড়ে গেল এটা কুটির গলা। বাচ্চাটা দুর্বল আর চিররুগ্ন, বোধহয় বাঁচবে না বেশি দিন। অবশ্য তাতে কিছু যায় আসে না, বরং একটা খাওয়ার পেট কমবে। শেষ পর্যন্ত মৃত্যুই তো চরম পরিণতি। দুদিন আগ আর পরে মৃত্যুর খিদে কখনো মেটে না। বুড়োর কানে এবার অন্য ধরনের শব্দ আসতে লাগলো। স্লেজগুলোর মালপত্র শক্ত করে বাঁধা ছাদা হচ্ছে। স্লেজ টানা কুকুরগুলো চাবুকের বাড়ি খেয়ে প্রাণপণ চেঁচাচ্ছে আর গজরাচ্ছে। ওদের এখন এই আদি অন্তহীন তুষার প্রান্তরের মধ্য দিয়ে দৌড়তে মোটেই ইচ্ছে করছে না। এইবার এইবার স্লেজগুলো চলতে আরম্ভ করেছে। একটার পর একটা স্লেজ গাড়ি বরফের ওপর দিয়ে গড়িয়ে দূরে অদৃশ্য হয়ে চলে যাচ্ছে। আর কিছু শোনা যাবে না। বুড়োর জীবন থেকে তারা সরে গেল। এখন বুড়ো একা, একেবারে একা। শেষ মুহূর্তের সময় এসে গেছে। না, বরফের ওপর কার যেন পায়ের আওয়াজ পাওয়া গেল। কে যেন পাশে এসে দাঁড়িয়ে তার মাথায় হালকাভাবে হাত রাখল। ছেলে এসেছে বাবার সঙ্গে শেষ দেখা করতে। বুড়োর মন ছেলের প্রতি অকৃত্রিম স্নেহ আর ভালোবাসায় ভরে গেল। তার মনে পড়ে গেল বহু ছেলেরাই শেষ সময় তার বাবার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে না। ভাবতে ভাবতে বুড়ো কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ ছেলের গলার আওয়াজে তার হুঁশ ফিরে এলো। ছেলে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো বাবা? বুড়ো কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, হ্যাঁ বাবা,
সব ঠিক আছে। ছেলে বলে চলল, তোমার পাশে অনেকটা জ্বালানি কাঠ রাখা আছে, আগুনেরও বেশ তেজ আছে। বরফ পড়া শুরু হয়ে গেছে, আমাদের দলবল আর দেরি করতে চাইছে না। সঙ্গে আছে খুব ভারী মালপত্রের বোঝা, যেতে হবে অনেক দূর। না খেতে পেয়ে সবারই পেট একেবারে শুকিয়ে গেছে, তাই তারা যত তাড়াতাড়ি পারে এগিয়ে যেতে চাইছে। তাহলে আমি যাই এবার? হ্যাঁ বাবা, যাও। আমি তো এখন একটা শুকনো পাতা ছাড়া আর কিছু নই। একটু বাতাস লাগলেই বোটা থেকে ঝরে পড়ব। ঠিকমতো কথাও বলতে পারি না, চোখে কিছু দেখতেও পাই না। আমি ক্লান্ত, দুর্বল, হাঁটার ক্ষমতাও চলে গেছে। তাই যা হওয়া উচিত তাই হয়েছে। এতগুলো কথা একসঙ্গে বলে ফেলে বুড়ো আবার মাথা ঝুঁকিয়ে বসে রইল। আস্তে আস্তে তার ছেলের পায়ের শব্দ বরফের ওপর দিয়ে দূরে মিলিয়ে গেল। ডাকলেও আর তার সাড়া পাওয়া যাবে না। বুড়ো তাড়াতাড়ি আর একবার পাশে রাখা কাঠের বোঝাটা ঠাহর করে দেখল, কয়েক টুকরো জ্বালানি কাঠই এখন জীবনের সঙ্গে তার একমাত্র যোগসূত্র। একটার পর একটা কাঠের টুকরো আগুনে পুড়ে শেষ হবে, মৃত্যুও এক পা এক পা করে এগিয়ে আসবে। শেষ টুকরোটি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর তুষার আর ঠান্ডা তাকে ঘিরে ধরবে। প্রথমে তার পা দুটো অসাড় হয়ে যাবে, তারপর সারা শরীরে আস্তে আস্তে তা ছড়িয়ে পড়বে। শেষ পর্যন্ত তার মাথা হাঁটুতে গিয়ে ঠেকবে। সে চিরবিশ্রামের কোলে ঢলে পড়বে। এ তো খুব সহজ, স্বাভাবিক ব্যাপার। সব মানুষকেই তো মরতে হবে একদিন না একদিন, যেভাবেই হোক। বুড়োর মনে সত্যি কারোর বিরুদ্ধে কোনো নালিশ বা ক্ষোভ ছিল না। সে জানে এটাই জীবনের নিয়ম, আর এটাই ঠিক নিয়ম। সারা জীবন সে মাটির খুব কাছাকাছি মুক্ত অবাধ প্রকৃতির কোলে কাটিয়েছে। কাজেই এই নিয়মটাই তার কাছে স্বাভাবিক। প্রকৃতি কোনো সময়ই রক্তমাংসের জীবের ওপর দয়া দেখান না। কোনো বিশেষ একজন মানুষ বা জীবকে নিয়ে তার মাথা ব্যথা নেই। সমষ্টি বা জীবজগতের ধারাবাহিকতা বজায় রাখাতেই তার যত আগ্রহ। কোষকুষের আদিম মনের চিন্তা এর থেকে বেশি দূরে যায়নি, আর এই বিশ্বাসকেই সে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছে সারা জীবন। নতুন গজিয়ে ওঠা গাছের চারা, সদ্য ফোটা ফুলের কুঁড়ি, কাঁচা ফল, ঝরা পাতা, মরা ফুল, প্রকৃতির এই সমস্ত ঘটনার মধ্য দিয়েই সে তার বিশ্বাসের সুস্পষ্ট প্রমাণ খুঁজে পেয়েছে। কোষকুষের গোষ্ঠী বহুদিন ধরেই এই পৃথিবীর বুকে বাস করে চলেছে। তবে তারা কবে কে কোথায় ছিল, কোথায় কে মাটির নিচে শুয়ে আছে, তা কেউ জানেও না, জানবার দরকারও নেই। বংশরক্ষার প্রাকৃতিক ধারাবাহিকতায় তারা একটা ঘটনা মাত্র। আকাশে ভেসে যাওয়া মেঘের মতো তারা কোথায় চলে গেছে, কোষকুষও শিগগিরই সেভাবে চলে যাবে। তাতে প্রকৃতির কিছুই যায় আসে না। জীবজগৎ এবং উদ্ভিদ জগতের জন্য সে একটাই নিয়ম, একটাই আইন ঠিক করে দিয়েছে। তার নিয়ম হলো সৃষ্টির স্রোত, উৎপাদনের ধারাবাহিকতা অন্তহীনভাবে বজায় রাখতে হবে। আর তার আইন হলো সবাইকেই মরতে হবে, মানুষই হোক বা জীবজন্তু, গাছপালাই হোক, সবার জন্য তার একই আইন। তুষারপাত শুরু হলেই মশাগুলো সব মরে যায়, নতুন পাতায় গাছ ভরে যায়, পুরনো পাতা খসে পড়ে যায়। বার্ধক্য মানেই নিঃসঙ্গতা, বার্ধক্য মানেই মৃত্যু। খরগোশ বুড়ো হয়ে গেলেই শিকারীর হাতে মারা পড়ে। ছোট মেয়ে আস্তে আস্তে রূপসী তরুণী হয়ে ওঠে। তার চোখের কটাক্ষ, ভরন্ত বুক, চলাফেরার চটক যুবকদের মনে তোলে কামনার ঝড়। শেষে তাদেরই কেউ একজন তরুণীকে নিয়ে ঘর বাঁধে, যুবতী গৃহিণী হয়। তারপর যখন সে অনেকগুলো ছেলেমেয়ের মা, দিদিমা, ঠাকুমা হয়, তখন ছোট ছোট নাতি নাতনি ছাড়া আর কারো কাছেই তার কোনো আকর্ষণ থাকে না। জীবনের প্রতি তার কর্তব্য ততদিনে শেষ হয়ে গেছে।
তারপর একদিন যখন খাবারের ভাঁড়ারে টান পড়বে, বুড়ির গোষ্ঠীর লোকজনেরা তাঁবু গুটিয়ে ফেলে বহু দূরের পথে পাড়ি দেবে। তখনই তারা বুড়িকে বরফের মধ্যে একলা ফেলে রেখে চলে যাবে। তার কাছে রেখে যাবে খালি এক বোঝা জ্বালানি কাঠ। সেই কাঠ জ্বালিয়ে নিঃসঙ্গ বুড়ি ঠিক বুড়ো কোষকুষের মতোই শেষের প্রহর গুনবে। এটাই জীবনের নিয়ম, প্রকৃতির আইন। জ্বালানি কাঠের বোঝা থেকে দুটুকরো বড় কাঠ তুলে নিয়ে আগুনের কুণ্ডের মধ্যে গুঁজে দিল বুড়ো। আস্তে আস্তে বহু পেছনে ফেলে আসা অতীতের স্মৃতির মধ্যে ডুবে যেতে লাগলো সে। ওর মনে পড়ে গেল সেও তার বাবাকে ঠিক এমনি করেই এক শীতকালে ক্লনডাইকের প্রান্তরের বরফের মধ্যে রেখে দিয়ে চলে গেছিল। আর একবার ওরা দারুণ দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল। সেবার ওর মা মারা যায়। ওদের গোষ্ঠীর প্রায় সবাই সেবার মরতে বসেছিল। ওর মনে আরও ভিড় করে আসতে লাগলো কৈশোর আর যৌবনের যত ঘটনা। বর্তমানে প্রতিদিন যা ঘটে যাচ্ছে তা আর বুড়ো কোষকুষের কিছুই মনে থাকতো না। কিন্তু সেই সুদূর অতীতের কথা এখন অতি পরিষ্কারভাবে তার মনে খেলা করে যেতে লাগলো। কিশোর বয়সে সে আর তার বন্ধু জিংহ একবার লুকিয়ে লুকিয়ে একটা নেকড়ের পালকে বহু দূর অনুসরণ করে গিয়েছিল। একটা বিশালদেহী চমড়ি গাইয়ের সঙ্গে সেই নেকড়ের পালের লড়াই চলেছিল বেশ কয়েকদিন ধরে। চমড়ি গাইটা আপ্রাণ লড়েছিল, বারবার পড়ে গিয়েও সে হাল ছাড়েনি। অনেকগুলো নেকড়েও তার হাতে মরেছিল, কিন্তু শেষ পর্যন্ত একলা নিঃসঙ্গ বুড়ো চমড়ি দলপতিকে নেকড়েগুলোর হাতে মরতেই হয়েছিল। কোষকুষের আরও মনে পড়ে গেল ছেলের মতো সেও একসময় তার গোষ্ঠীর দলপতি ছিল। বহু যুদ্ধের সে ছিল বীর নায়ক। তাদের পরম শত্রু পেলি গোষ্ঠীর কাছে তার নাম একসময় বিভীষিকা ছিল। হাতাহাতি লড়াইয়ে একটা সাদা চামড়ার লোককেও সে মেরে ফেলেছিল একবার। তার বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য লোকে উদগ্রীব হয়ে থাকত সেই সময়। অতীত দিনগুলোর কথা ভাবতে ভাবতে হঠাৎ একসময় কোষকুষ টের পেল যে আগুনটা নিভু নিভু হয়ে এসেছে। কনকনে ঠান্ডা তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তাড়াতাড়ি আবার দুখানা কাঠের টুকরো আগুনের মধ্যে ফেলে দিল সে। তারপর কতটা কাঠ আর বাকি আছে তা একবার পরখ করে দেখল। যতটুকু কাঠ আছে ততটুকুই তার জীবনের মেয়াদ। সিটকামটুহা যদি বুড়ো ঠাকুরদার কথা খেয়াল করে রেখে বেশি করে জ্বালানি কাঠ রেখে যেত, তাহলে সে আরও কিছুকাল বেশি বেঁচে থাকতে পারত। শেষ সময়টুকুও অনেক বেশি সহনীয় হয়ে উঠত। কিন্তু সিংহার নাতিটার সঙ্গে ভাব ভালোবাসা হওয়ার পর থেকেই মেয়েটা একেবারে পাল্টে গেছে। যাকে বুড়ো ভাবল সে নিজেও কি তার অস্থির যৌবনের সময় এরকম অবুঝের মতো কাজ করেনি। এই সব ভাবতে ভাবতে বুড়ো আবার কান পেতে কি যেন শুনতে চেষ্টা করল। তার মনে হঠাৎ একটা ক্ষীণ আশা জেগে উঠল। হয়তো তার কথা ভেবে ছেলের মনে কষ্ট হবে। কুকুরগুলোকে নিয়ে সে হয়তো তার বাবাকে দলের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে আসবে। তাদের সঙ্গে বুড়ো এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে আছে অফুরন্ত আগুন, অজস্র খাবার দাবার, চারিদিকে নধর বলগা হরিণের দল ঘুরে বেড়াচ্ছে। অনেকক্ষণ ধরে কান পেতে রইল বুড়ো। না, কোথাও কোনো সাড়া শব্দ নেই, খালি তার নিজের নিঃশ্বাসের আওয়াজ। কিন্তু ওই যে কিসের একটা আওয়াজ বাতাসে ভেসে এলো না। এক নিমেষে বুড়ো অতীত থেকে বর্তমানের বাস্তব জীবনে ফিরে এলো। তার শেডদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এই আওয়াজ, নেকড়েদের এই চিৎকার বুড়ো খুব চেনে। হঠাৎ তার গালে ঠান্ডা মতো কি যেন একটা ছুঁয়ে গেল। বুড়ো আগুনের কুণ্ড থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিল। যে নেকড়েটা এগিয়ে এসেছিল সে একটু দূরে সরে গিয়ে একটানা চিৎকার করতে শুরু করে দিল। তার সাথীরা উত্তর দিতে দিতে এগিয়ে এলো।
বুড়োর চারিদিকে গোল হয়ে ঘিরে বসলো তারা, আর হামাগুড়ি দিয়ে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। বুড়ো জ্বলন্ত কাঠখানাকে পাগলের মতো চারিদিকে ঘোরাতে লাগলো। নেকড়েগুলো কিন্তু বসেই রইল, একটুও পিছনে সরে গেল না। হঠাৎ বুড়োর মনে পড়ে গেল সেই বুড়ো চমড়ি দলপতির শেষ লড়াইয়ের কথা। রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহে সেও এইভাবে বাঁচবার চেষ্টা করে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুকে সে ঠেকিয়ে রাখতে পারেনি। বুড়ো কোষকোষ যেন সেই দলপতির মধ্যে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেল। এবার তার মনে নেমে এলো একটা অদ্ভুত প্রশান্তির ভাব। সেই বা কেন জোর করে জীবনকে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করছে। জ্বলন্ত কাঠখানাকে বরফের ওপর ছুঁড়ে ফেলে দিল সে, আর সেটা আস্তে আস্তে নিভে গেল। নেকড়েগুলো চাপা গর্জন করে উঠল। বুড়ো এবার ক্লান্তভাবে দুই হাঁটুর মধ্যে তার মাথাটা গুঁজে দিল। জীবনের যা স্বাভাবিক আর অবশ্যম্ভাবী পরিণতি, তার জন্যই সে এখন শান্তভাবে অপেক্ষা করে রইল। শেষ হলো আজকের গল্প। জীবনের স্রোত যে শিক্ষা দিয়ে যায়, তার একটি উদাহরণ এই ছোট্ট গল্পটি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ আমাকে নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহ দেবে।